আরে রাত্রিবেলা গাড়িতে একা মেয়ে দেখে ফাজলামি হচ্ছে নাকি? হ্যাঁ, কথাগুলো বলছে কি কানে যাচ্ছে না? চিন্তা করবেন না, আপনাদের মতো মানুষের সঠিক জায়গায় পৌঁছে দেওয়াটাই তো আমার দেখ, কাজ। ও অ্যাটলিস্ট ওই অরিন্দমের চেয়ে অনেক স্মার্ট। সবাইকে কি নিজের মতো ঠকবাজ ভাবেন ম্যাডাম? হাসিস না ঋত্বিকা, ছেলেটা কিন্তু সত্যি আরে তোকে আজব তো, ভালোবাসে। আম এনাফ ম্যাচিওর টু হ্যান্ডেল মাই ম্যাটারস। ওকে, রাখ এবার ফোনটা। তাহলে দাঁড়া, আমি দেখছি কিছু ব্যবস্থা ওই করতে পারি একই কিনা। ন্যাকামি যেটাকে তোরা কেয়ারিং বলিস। আমার উপর মেজাজ দেখাচ্ছিস কেন? আমি বলেছিলাম অযথা রাত করে বাড়ি ফিরতে। এসব শুনলে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। গপ্প লেন অরিজিনালস প্রেজেন্টস রাত ছিল পূর্ণিমা। ভয়, অ্যাডভেঞ্চার, প্রেম সবই আছে গপ্প লেনের ট্রাফিক সিগনালে। শুনতে থাকুন গপ্প লেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। আজকে গপ্প লেনে আপনাদের জন্য থাকছে তিয়াশা মুখার্জির লেখা গপ্প লেন অরিজিনালস রাত ছিল পূর্ণিমা। তিয়াশা মুখার্জি, জন্ম 2005 সাল, কলকাতার শহরতলি সোনারপুরে। লেখিকা বর্তমানে আশুতোষ কলেজে ভূগোল বিভাগে সাম্মানিক স্নাতক ডিগ্রি পাঠরত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে উল্লেখিত স্থান এবং চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। আজকের গল্পে অরিন্দমের ভূমিকায় অসিত নস্কর, ঋত্বিকার ভূমিকায় সাগরিকা মণ্ডল, মেঘার ভূমিকায় দেবপ্রিয়া চ্যাটার্জি, ক্যাব ড্রাইভারের চরিত্রে সৌরভ পাত্র, পাবলিসিটি এবং পোস্টার ডিজাইনিং মিতা ডাকুয়া, গল্পে সাউন্ড ডিজাইনিং টিম গপ্প লেন এবং সমগ্র পর্ব পরিচালনা ও গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার। শুরু হচ্ছে আজকের গল্প গপ্প লেন অরিজিনালস রাত ছিল পূর্ণিমা। এত রাতে হাইওয়েতে থাকিস না বেশিক্ষণ, এই জন্য এত রাত করতে বারণ করেছিলাম তোকে। আরে এত চাপ নিস না তো, এই তো ক্যাব বুক করে নেব। ওকে, ক্যাবে উঠে কল করিস। অপর প্রান্তের নির্দেশ শুনে আলকা হেসে ফোনটা কেটে দিল ঋত্বিকা। উফ, ডিসকাস্টিং। শব্দটা বিড়বিড় করে নিয়ে ফোনে ক্যাব বুক করার চেষ্টা করতে লাগলো এবং একটু পরেই বিরক্ত হয়ে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিল। এই মুহূর্তে এই এলাকার আশেপাশে কোনো ক্যাব নেই। নিজের উদ্দেশ্যেই বলে উঠল ঋত্বিকা, ইস, আজকের রাস্তাটা যেন একটু বেশি ফাঁকা হয়ে গেছে। হাতের শৌখিন ঘড়িটায় রাত 11:15টার সময় দেখাচ্ছে। আগেও এরকম সময় এই হাইওয়ে দিয়ে ফিরেছে ঋত্বিকা, কিন্তু আজ সত্যি রাস্তাটা যেন একটু বেশি শুনশান হয়ে গিয়েছে। এর মধ্যেই ফোনটা বেজে উঠতে ব্যাগ থেকে ফোনটা বের করে বেশ বিরক্তির সাথে রিসিভ করলো ফোনটা। বলে ফেল। কি রে, ক্যাবের ব্যবস্থা হলো? না, এত রাতে কাছাকাছির মধ্যে কোনো ক্যাব নেই। তাহলে দাঁড়া, আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। না, তোকে কিচ্ছু করতে হবে না, লিভ মি অ্যালোন। আমার উপর মেজাজ দেখাচ্ছিস কেন? আমি বলেছিলাম অযথা রাত করে বাড়ি ফিরতে। এসব শুনলে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আরে আজব তো, আম এনাফ ম্যাচিওর টু হ্যান্ডেল মাই ম্যাটারস। ওকে, রাখ এবার ফোনটা। আরে ফোনটা রেখে বিরক্তির সাথেই হাইওয়ের ধার ধরে হাঁটতে লাগলো ঋত্বিকা। এমন সময় পিছন দিক থেকে একটা গাড়ির হর্ন শুনে ঘুরে তাকিয়ে দেখল একটা হলুদ রঙের ট্যাক্সি মাঝারি গতিতে আসছে ওর দিকেই। দ্রুত ট্যাক্সিটার দিকে হাত দেখাতেই ট্যাক্সিটা গতি কমিয়ে ধীরে ধীরে এসে থামল ঋত্বিকার সামনে। ট্যাক্সির কাঁচগুলো নামানোই ছিল। ট্যাক্সির ভেতরে ড্রাইভার ছাড়া আর কেউ নেই। ঋত্বিকা গাড়ির জানলা দিয়ে ভেতরের দিকে তাকিয়ে বলল, সল্টলেক যাবে? গাড়ির ড্রাইভারের সিটে বসে থাকা অল্প বয়সী ছেলেটি আলকা হেসে উত্তর দিল, আপনি যেখানে বলবেন সেখানেই যাব ম্যাডাম, উঠে পড়ুন গাড়িতে। ছেলেটির এই উত্তরকে খুব একটা পাত্তা না দিয়েই ট্যাক্সির দরজাটা একটানে খুলে পরনের কালো লং ড্রেসটাকে সামলে ঋত্বিকা উঠে পড়ল ট্যাক্সিতে। ট্যাক্সির দরজা বন্ধ করে দিতেই গাড়ি চলতে শুরু করলো নির্জন হাইওয়ের উপর দিয়ে। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ঋত্বিকা সান্যাল। ছোট থেকেই বাবা মা চাকরিরত থাকায় অল্প বয়সে বেড়ে ওঠা উচ্ছৃঙ্খলতাকে তারা ঠিকভাবে সামাল দিতে পারেনি। ঋত্বিকার এই রাতে দেরি করে বাড়ি ফেরা নিয়ে প্রথম খুব অশান্তি হলেও ঋত্বিকার অন্যায় জেদ এবং বাড়ির লোকের প্রতি অত্যন্ত বাজে ব্যবহার
তাদের হাল ছেড়ে দিতে বাধ্য করেছে ওর প্রতি। এইমাত্র যে ছেলেটির ফোন আসছিল সে হলো অরিন্দম, ঋত্বিকার কলেজের ব্যাচমেট। ওর সাথেই গত কয়েক মাস ধরে ঋত্বিকার একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু কোনো কারণে ঋত্বিকা এখন অরিন্দমের উপর অত্যন্ত বিরক্ত হয়ে আছে। গাড়িটা বেশ দ্রুত গতিতেই চলেছে, জানলা দিয়ে হু হু করে হাওয়া আসছে, রাস্তাঘাট আছে সত্যি একেবারে ফাঁকা। এর কারণটা কি সেটা অবশ্য জানে না ঋত্বিকা। সাইড ব্যাগ থেকে একটা চুইং গাম বের করে সেটা মুখে দিয়ে চিবাতে লাগলো। একসময় ওর ফোনটা বেজে উঠল। এখন আবার কে ফোন করবে দেখি তো। ফোনটা ব্যাগ থেকে বার করে কলটা রিসিভ করে বলল, হ্যালো, বল। উল্টো দিক থেকে একটা মেইলি স্বর শোনা গেল। কিরে, ফিরেছিস বাড়ি? না, এই ট্যাক্সিতে। অরিন্দম ফোন করেছিল? হ্যাঁ, ওই একটু আগে। কি বলছে? ওই একই ন্যাকামি, যেটাকে তোরা কেয়ারিং বলিস। বলে একটা বিদ্রুপের হাসি হেসে উঠল ঋত্বিকা। হাসিস না ঋত্বিকা, ছেলেটা কিন্তু সত্যি তোকে ভালোবাসে। মেঘা প্লিজ, ওই এক প্যানপ্যানানি ফের শুরু করিস না। আমি ভাবছি কি করে ব্রেকআপ করে ঝামেলাটা মেটানো যায়, আর এখানে জ্ঞান দিচ্ছে আমায়। ব্রেকআপ? কি জন্য ব্রেকআপ করবি তুই ওর সাথে? কারণ আমার একঘেয়ে লাগে ওর ওই প্যানপ্যানানি। তুই জানিস ওনাকে আর 1-2 মাস পরে ওর বাড়িতে বলে দেবে আমার ব্যাপারে। হ্যাঁ, তো তাতে সমস্যা কি আছে? ইডিয়েট, তাহলে ভিকের কি হবে? ভিকি? ওয়েট, ভিকি মানে ওই আমাদের কলেজের বখাটে সিনিয়রটা? দেখ, ও অ্যাটলিস্ট ওই অরিন্দমের চেয়ে অনেক স্মার্ট। ও হ্যাঁ, তোকে বলা হয়নি রে, এই সপ্তাহ 2 হলো আমি আর ভিকি রিলেশনে আছি। ফোনের অপর প্রান্তে প্রায় চেঁচিয়ে উঠল মেঘা। তুই তুই চিট করছিস ওকে? ওর মতো একটা ভালো ছেলেকে তুই একটা... মেঘাকে থামিয়ে দিয়ে নির্বিকার ভাবে বলল ঋত্বিকা। শাট আপ ইয়ার। আজকের মডার্ন সময়ে দাঁড়িয়ে ওরকম আদ্যিকালের প্রেম ভালোবাসায় বিশ্বাস করলে যে কোনো মেয়েই ছেড়ে পালাবে ওর থেকে। আরে আমায় কি বাচ্চা ভাবে নাকি ও? সারাদিন খালি খেয়েছো, ঘুমিয়েছো, সাবধানে যাবে, পৌঁছে ফোন করবে। ধুর, ন্যাকামি যত। চুপ কর, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। সে ঋত্বিকা, শেষে তুই ওকে ঠকাচ্ছিস। সেটা তোকে অন্ধের মতো ভালোবাসে আর তুই ওকে... আর আমি খেলিয়েছি ওকে? বেশ করেছি। আরে এটা বোঝ যে যে কদিন রিলেশনে ছিলাম ততদিন আমার ফিলিংস ছিল ওর প্রতি। তারপর ভিকিকে পছন্দ হলো, আর ওর সাথে সময় কাটিয়ে দেখলাম যে ও পুরো আমারই মতো। এসব নিয়ে এত প্যানপ্যানানি নেই ওর। যতদিন ফিলিংস থাকবে এনজয় করব, তারপরে টাটা বাই বাই। আমি তোর থেকে এটা এক্সপেক্ট করে নিবে। আমার জাস্ট ঘেন্না করছে তোর সাথে কথা বলতে। ঋত্বিকা বিশ্রী ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ তো রেখে দে ফোন, আই ডোন্ট কেয়ার। আমি ওই অরিন্দমের সাথে আজ রাতেই ব্রেকআপ করছি শুনে নে। আর হ্যাঁ, ওকে এটাও পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো যে এসব রিলেশনের যোগ্যই নয়। আরও কিছু হয়তো বলতো ঋত্বিকা, কিন্তু তার আগে প্রচণ্ড জোরে ব্রেক কষে দাঁড়িয়ে গেল ট্যাক্সিটা। কোনো রকমভাবে সামনের সিটটা চেপে ধরে সামলে নিল ঋত্বিকা। কি হলোটা কি? দেখে চালাতে পারেন না নাকি? ডিসকাস্টিং। সামনের দিক থেকে কোনো উত্তর না আসায় সামনের দিকে তাকিয়ে দেখল ট্যাক্সিটা এখন ফাঁকা হাইওয়ের মাঝে দাঁড়িয়ে আছে। আরে গাড়ি থামালেন কি জন্য? কোনো উত্তর এলো না। একটু বিরক্তির সাথেই এবার বলে উঠল ঋত্বিকা, আরে রাত্রিবেলা গাড়িতে একা মেয়ে দেখে ফাজলামি হচ্ছে নাকি? হ্যাঁ, কথাগুলো বলছে কি কানে যাচ্ছে না? ছেলেটা ধীরভাবে উত্তর দিল, সবাইকে কি নিজের মতো ঠকবাজ ভাবেন ম্যাডাম? কি বললেন? হাউ ডেয়ার ইউ! নিজের স্ট্যান্ডার্ডটা ভুলে যাচ্ছেন নাকি? ছেলেটার উত্তরে হালকা একটা হাসির রেশ শোনা গেল। বলিনি ম্যাডাম, মনুষ্যত্বের দিক থেকে আমার স্ট্যান্ডার্ডটা আপনার চেয়ে অনেকটা ওপরে। এই যে শুনুন, আমি এই মাঝরাতে না আপনার জ্ঞান শুনবো বলে ট্যাক্সিতে উঠিনি, কিন্তু জায়গা মতো পৌঁছে দিতে হলে দিন, নয়তো আমি নিজেই নেমে যাচ্ছি ট্যাক্সি থেকে। ছেলেটা আবারও নির্বিকারভাবে উত্তর দিল, চিন্তা করবেন না, আপনাদের মতো মানুষের সঠিক জায়গায় পৌঁছে দেওয়াটাই তো আমার কাজ। ঋত্বিকা অত্যন্ত বিরক্তির সাথে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই চমকে উঠল। আরে আমি এখানে এলাম কি করে? নিজের অজান্তেই শরীরে যেন শিহরণ খেলে গেল। ট্যাক্সিটা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা সেই হাইওয়ে যেখান থেকে ঋত্বিকা কিছুক্ষণ আগে এই ট্যাক্সিটায় উঠেছিল বাড়ি যাওয়ার জন্য। কিন্তু ঋত্বিকা স্পষ্ট দেখেছে যে মেঘার সাথে ফোনে কথা বলার সময় ট্যাক্সিটা অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল হাইওয়ে ধরে।
তাহলে তো হিসেব মতো এতক্ষণে প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু গাড়ি তো চলছিল, কিন্তু আমি এখানে কি করে এলাম? ভয় লাগছে নাকি ম্যাডাম? ছেলেটার মিহি গলা কানের খুব কাছে শুনে ঋতিকা চমকে ঘুরে তাকিয়ে দেখলো ছেলেটা অনেকটা এগিয়ে এসেছে ওর থেকে, কিন্তু ছেলেটা সিট থেকে ওঠেনি। তার শরীরটা যেন কিরকম লম্বা হয়ে এগিয়ে এসেছে ঋতিকার দিকে। ছেলেটার মুখে বেশ কয়েকটা ছুরির কাটা দাগ, সেখান থেকে চুঁইয়ে পড়া রক্ত শুকিয়ে কালচে লাল রং ধারণ করেছে। ঋতিকা চিৎকার করে ট্যাক্সির দরজাটা খুলে প্রায় ছিটকে পড়ে যায় রাস্তার উপরে। ট্যাক্সির সামনের দরজাটা খুলে ছেলেটাও প্রায় নেমে পড়ে রাস্তায়। ঋতিকা উঠে দাঁড়িয়ে পায়ে পায়ে পিছোতে থাকে ক্রমশ। আপনি যেই হন চলে যান এখান থেকে, ভালো হবে না বলে দিচ্ছি। কিন্তু অন্যকে ঠকিয়ে নিজে ভালো থাকবেন? চলুন, আমি আপনাকে আপনার যোগ্য গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করছি। আপনি আর পালাতে পারবেন না এখান থেকে। আর নয়, এই তো শেষ, আর পালাতে পারবেন না। না 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 না। কথাগুলো বলে অট্ট হাসি হেসে উঠল ছেলেটা। চারপাশের নির্জনতাকে একেবারে নিমেষে ভেঙে দিল সেই ভয়ানক অমানসিক হাসি। ঋতিকা পেছন ঘুরে ছুটতে শুরু করলো। হাইওয়ে থেকে নেমে গিয়ে গাছগাছালির মধ্যে থেকে ছুটতে শুরু করলো ঋতিকা। হাইওয়ের পাশে বড় বড় গাছগুলোর মধ্যে একটা গাছের আড়ালে আশ্রয় নিয়ে দ্রুত ব্যাগ থেকে ফোন বার করে দেখলো ফোনে নেটওয়ার্ক কাজ করছে না। নেটওয়ার্কটাও নেই। উঁকি মেরে পিছন দিকে তাকিয়ে দেখলো পিছনের দিকে যত দূর দেখা যাচ্ছে কেউ নেই। বড় বড় করে শ্বাস নিয়ে এদিক ওদিক দেখে নিল ঋতিকা। না, কেউ কোথাও নেই। কিন্তু এই জায়গাটা যে ওর জন্য একেবারেই নিরাপদ নয় সেটা খুব ভালোভাবেই জানে ঋতিকা। যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে এখান থেকে। হঠাৎ ওর মাথায় কিছু একটা স্পর্শ টের পেয়ে গায়ে ফের কাঁটা দিয়ে উঠল ঋতিকার। মুখ তুলে উপরের দিকে তাকাতেই বিকট আর্তনাদ করে ফের ছুটতে শুরু করলো ঋতিকা। কারণ মাথায় যে স্পর্শটা টের পেয়েছিল সেটা হলো আসলে একজোড়া পা। গাছের একটা ডাল থেকে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলে রয়েছে সেই ছেলেটা। অসমতল মাটির ওপর দিয়ে ছুটতে ছুটতে আচমকায় টাল সামলাতে না পেরে পড়ে গেল ঋতিকা। হাতের ব্যাগটা ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। উঠে দাঁড়াতে গিয়ে বুঝতে পারলো যে পায়ের পেন্সিল হিলটা দৌড়াতে গিয়ে ভেঙে গেছে, আর তার জন্যই টাল সামলাতে পারেনি ও। হাত দিয়ে তাড়াতাড়ি জুতো দুটো খুলে ফের উঠে ছুটতে গিয়ে থমকে গেল ঋতিকা। ওর চেয়ে কয়েক হাত দূরে স্থির ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটা। ভয়ে আড়ষ্ট পা দুটো কোনো রকম ভাবে টেনে টেনে পিছোতে লাগলো ঋতিকা। আর ছেলেটাও এক পা করে এগোতে লাগলো ওর দিকে। পিছোতে পিছোতে এবার ঋতিকা বুঝল যে ওর পিঠ ঠেকে গেছে একটা গাছের কুঁড়ির গায়ে। আকাশের কালো মেঘের ফাঁকে খুব আবছা একটা চাঁদের আভা দেখা যাচ্ছে। ছেলেটা আকাশের দিকে তাকিয়ে হেসে শেষে গলায় বলল, আজকে পূর্ণিমা, তাই না? কথাটা শেষ হতেই হঠাৎ ঋতিকা অনুভব করলো যে ওর গলার উপরে দুটো হাত সাঁড়াশের মতো চেপে বসেছে, কিন্তু ছেলেটা ওর চেয়ে প্রায় 2-3 হাতের দূরত্বে দাঁড়িয়ে আছে। ছেলেটা শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওর দিকে। ছেলেটার চোখ দুটোর জায়গায় দুটো গভীর কালো গহ্বর ছাড়া আর কিছুই দেখতে পেল না ঋতিকা। ও তখন নিজের গলা থেকে সেই অদৃশ্য হাতটাকে সরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে চলেছে, কিন্তু ক্রমশ যেন ওর গলার উপরেই চাপ বেড়ে চলেছে। ছেলেটা প্রচণ্ড রাগ আর ক্ষোভ মেশানো গলায় বলতে লাগলো, সেদিন আমারও এরকম কষ্ট হচ্ছিল,
যখন যখন শক্ত দড়ির বাঁধনটা গলার উপরে চেপে বসছিল, আর আর তোর মতোই একটা মেয়ে খেলতে উঠেছিল তার নতুন সঙ্গীকে নিয়ে। হ্যাঁ, কি না করেছি ওর জন্য, নিজের চেয়েও বেশি ভালোবাসতাম। সেই জন্য তো যখন জানতে পারলাম যে ও আমায় বিয়ের পরের দিন ঠকিয়ে অন্য একজনের সাথে সম্পর্ক বজায় রাখছে, তখন আর সামনে রাখতে পারলাম না নিজেকে। ঋত্বিকা ক্রমশ অনুভব করতে লাগলো যে ও মাটি থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। ছেলেটা কোনো এক অদৃশ্য বলে ওকে গাছের গায়ে ঠেসিয়ে ক্রমশ তুলে ধরছে উপরের দিকে। ছেলেটা তখনও বলে চলেছে, সেদিন ফাল্গুনী পূর্ণিমার রাত ছিল, দোলের আগের দিনের রাত। তারা সবাই ন্যাড়াপোড়া বসন্ত উৎসবের তোড়জোড় নিয়ে ব্যস্ত। বাড়ি খালি থাকার সুযোগটাকে আর হাত ছাড়া করিনি। ঝুলে পড়েছিলাম গলায় দড়ি বেঁধে। আচ্ছা আচ্ছা, ট্যাক্সি চালানো নিম্ন শ্রেণীর মানুষদের কি সত্যিকারের ভালোবাসা পাওয়ার অধিকার নেই? অবশ্য একা আমি না, সমাজে আমার মতো কত শ্রেণীর লোকজন আছে যারা দিনের পর দিন সত্যিকারের ভালোবাসা খুঁজে যাচ্ছে। মানুষদের হাতে ঠকে নিজেদেরকে তছনছ করে ফেলছে। এদের মতো নোংরা সমাজের কীটদের বেঁচে থাকতে দেব না আমি, দেব না, দেব না। এই ছেলেটার কথাবার্তার মধ্যেই ছটফট করতে করতে নিথর হয়ে গেল শূন্যে ঝুলে থাকা ঋত্বিকার দেহটা। কয়েক সেকেন্ড ওভাবেই ঝুলে থেকে সজোরে দেহটা পড়ল মাটির ওপর। ওর নিষ্প্রাণ দেহটার দিকে তাকিয়ে একটা স্বস্তির হাসি হেসে হাইওয়ের দিকে রওনা দিল ছেলেটা। নির্জন হাইওয়ের ওপরে উঠে আকাশের দিকে মুখ তুলে তাকালো সে। আকাশের সেই কালো মেঘ সরে গিয়ে তখন দেখা যাচ্ছে গোল রূপলি থালার মতো উজ্জ্বল পূর্ণিমার চাঁদ। চাঁদের আলো গায়ে এসে পড়তেই ছেলেটার মুখ ও গলার আঘাতের চিহ্নগুলো মিলিয়ে গেল ধীরে ধীরে। চোখে সেই বিভৎস কালো গহ্বরের বদলে সেখানে স্পষ্ট হয়ে উঠল দুটো বড় বড় নিষ্পাপ নিরীহ চোখ। চাঁদের দিকে তাকিয়ে মৃদু হেসে ছেলেটা হাঁটতে শুরু করলো ট্যাক্সির দিকে। ট্যাক্সির ভেতরে থাকা রেডিও থেকে ভেসে আসছে কিশোর কুমারের সেই অন্যতম জনপ্রিয় গান। সেই গানের সাথে গলা মিলিয়ে গাইতে লাগলো ছেলেটা। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, লা 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 লা, রং ছিল ফাল্গুনি আবাতে। গান গাইতে গাইতে ছেলেটা ট্যাক্সিতে উঠে পড়ার পর বন্ধ হয়ে গেল ট্যাক্সির দরজাটা এবং তা চলতে শুরু করলো। একসময় চলতে চলতে ট্যাক্সিটা মিলিয়ে গেল দূরের অন্ধকার হাইওয়ের মধ্যে। ঘুমন্ত শহরের অজান্তেই বোধ হলো আরও এক সমাজের কীট। সাক্ষী হিসেবে রয়ে গেল শুধু সেই পূর্ণিমা রাত।
শুনলেন আজকের গল্প তিয়াশা মুখার্জির লেখা গপ্পলেন অরিজিনালস রাত ছিল পূর্ণিমা। আজকের গল্পে অরিন্দমের ভূমিকায় অসিত নস্কর, ঋত্বিকার ভূমিকায় সাগরিকা মণ্ডল, মেঘার ভূমিকায় দেবপ্রিয়া চ্যাটার্জি, ক্যাব ড্রাইভারের চরিত্রে সৌরভ পাত্র, পাবলিসিটি এবং পোস্টার ডিজাইনিং মিতা ডাকুয়া, গল্পে সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন এবং সমগ্র পর্ব পরিচালনা ও গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। লা 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 লা